প্রশ্নটা উল্টো হলো। আমি আপনাকে এমন প্রশ্ন করা সঠিক? আপনি কে? মানে? আমার বাড়িতে এসে আমাকেই প্রশ্ন করছেন, আমাকে চিনলেন না? আমি সন্তুষ্ট রোশনির জবাবে। রঞ্জনা ভ্রুকুচকে বাকিদের দিকে তাকালো, এরপর প্রত্যুত্তরে বলল, আমাকে এই বাড়ির সবাই চিনে। আমি তো চিনি না, তার মানে আপনাকে আগে নিজের পরিচয় দিতে হবে, এরপর কথা আগাতে হবে। কথা কাটাকাটির পর্যায়ে চলে যাওয়ার আগেই তাই বলল, ভাবি, ওর রঙ্গনা আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু। তৎক্ষণাৎ জাবির বলল। তোর? আমার না। রঞ্জনা অপমানিত বোধ করে বলল, আমি তোমার বন্ধু ছিলাম জাবির। হয়তো সময়ের দূরত্বে সেই বন্ধন কেটে গিয়েছে। আর একটু জানার বাকি আমার। তাইফ যেহেতু ভাবে সম্বোধন করেছে, তার মানে উনি কি তোমার ওয়াইফ? জিহাদ বলে উঠল। জি, উনি আমাদের বড় ভাবি। ও, যাই হোক, আসল কথায় আসি জাবির। চলে যাচ্ছি। সবার সাথে দেখা করলাম গত 2 দিন ধরে। ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই। তুমি বিয়ে করেছো শুনেছি। বউ দেখতে এসেছি এবং বউয়ের জন্য ছোট্ট উপহার এনেছি। ব্যাগ থেকে একটা বক্স বের করলো, সেখান থেকে স্বর্ণের রিং বের করে রোশনির হাতে পরিয়ে দেওয়ার জন্য রোশনির হাত ধরতেই জামিল উঠে গিয়ে রোশনিকে সরিয়ে রঞ্জনার দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলল, আমার সামর্থ্য কম থাকতে পারে, তার মানে এই নয় যে কারো ইউজড জিনিস আমার স্ত্রী গ্রহণ করবে। আমাকে অপমান করতে এভাবে আমার বাড়ি না এলেও পারতে। এই রিং তাকে দিয়ে কি মনে করিয়ে দিতে চাইছো? তোমাকে এই রিং উপহার দিয়েছিলাম যখন তুমি আমার প্রাক্তন ছিলে। এতটুকু শুনে রোশনির বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। 2 হাতে শক্ত করে আগলে ধরলো জাবিরকে। এমন স্পর্শে জাবির পেছন ফিরে রোশনির দিকে তাকাতেই দেখলো মলিন মুখ। পুনরায় রঞ্জনার দিকে ফিরে বলল, চলে যাও। ব্যাগটা নিয়ে রঞ্জনা যাওয়ার সময় বলল। পুরুষ এত তাড়াতাড়ি বদলে যায় কি করে? জাবির তার ছেলের হাসি হেসে বলল, মনের মানুষ পেলে। রঞ্জনা, তোমার মতো মেয়ের জন্যই বাকি মেয়েরা অপমানিত হয়। রঞ্জনা বেরিয়ে গেল। জাবির টিভির দিকে তাকিয়ে আছে। ভাই বোন দেখছে ভাইয়ের এই রূপ। ডাইনিং এ রোজিনা এবং সাবিনাও ছিল। জাবির রেগে গিয়েছে। ও যখন রাগে তখন হুঁশ হারিয়ে বসে। একবার রেগে গিয়ে প্রতিবেশী এক বয়স্ক লোকের মাথা ফাটিয়ে দিয়েছিল ইট দিয়ে। সেই লোকের অপরাধ ছিল জাফর সাহেবকে অপমান করে সবার সামনে ছোট করা। যখন রেগে যায় 2 পা অনবরত নাড়তে থাকে। রুমা ভাইয়ের পা নাড়ানোর দিকে তাকিয়ে ঢোক গিলল। জাবির রোশনির দিকে তাকিয়ে বলল, রাগ ঢাকের প্রয়োজন নেই। আমার প্রাক্তন ছিল। আমি কোনো সাধু পুরুষ নই অপরাজিতা। সবাই জেনেছ, হয়তো ভবিষ্যতে আরও জানবে। কোনো কথায় খারাপ লাগলে সরাসরি প্রশ্ন করবে। চলে যেতে চাইলে আটকাবো না, তবে অনুরোধ করব থাকার জন্য। সংসারটা আমি করতে চাই এবং অবশ্যই তা তোমার সাথেই। রোশনি মাথা নেড়ে সাই দিল। কেন যেন খারাপ লাগছে না। হয়তো সুন্দর স্বীকারোক্তিতে মুগ্ধ রোশনি। জিহাদ ভাইয়ের পায়ের কাছে বসে বলল, ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, কি? আলাদা বলি। 2 ভাই উঠে নিজেদের আলাদা কথা সেরে নিল। কথা শেষ করে রোমা শামা কিছুক্ষণ ভাবির সাথে গল্প করলো। এর মাঝে বাড়িতে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। রান্নার সময় দেখে বাজার শেষ। ফ্রিজের খাবার ফুরিয়ে গিয়েছে। যা আছে তা সকলের জন্য অপর্যাপ্ত। এদিকে জাফর সাহেব এবং জিন্নাত বেগমের ওষুধের সময় হচ্ছে। রোজিনা এবং সাবরিনা নিজেদের জন্য যেটুকু মাংস ছিল তা রান্না করে নিয়েছে। রোমা শামা রুমে এসে মন খারাপ করে বসে আছে। মাসের শেষ, হাত খালি হয়ে এসেছে। গত মাসে বিয়ের জন্য কিছু এক্সট্রা খরচ হয়েছে। জিহাদকে 1000 টাকার একটা নোট দিয়ে বলল, যা পারিস দ্রুত নিয়ে আয়। জিহাদ ছুটে বেরিয়ে গেল। পাড়ার বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে এলো এবং সাথে একটা মুরগি। আনার সাথে সাথে সবাই রান্নার কাজে ব্যস্ত হলো। রোশনি তাকিয়ে পরিবারের অবস্থা দেখছে। হঠাৎ রোশনির মনে হলো এই পরিবারে অনেক অভাব, অথচ তার বাসায় খাবার প্রায় সময় মা ছোটা বুয়াকে দিয়ে দেয়। বেশ কয়েকটা আইটেম থাকে তাদের টেবিলে সাজানো। এখানে রান্না হয় 2 বা 3 তরকারি, একটা জাফর সাহেব এবং জিন্নাত বেগমের জন্য, অন্যটা বাকিদের। রোশনি ডাইনিং এ বসে পেঁয়াজ কাটছিল। ওদিকে দেবর এবং ননদেরা রান্না করছে।
রান্নার সময় সবাই মিলেমিশে কাজ করাটা রোশনির বেশ পছন্দ হলো। জাবির চেয়ার টেনে রোশনির পাশে বসে বলল, আমার অর্থ উপার্জনের মাধ্যম সঠিক হলেও এই পরিবারের জন্য যোগান দিতে মাস শেষে কষ্ট হয়। আগে আম্মা সামলে নিতেন, এখন কথা বলেন না। আম্মা কথা বলেন না কেন? শুনে নিও রোমাস আমার কাছ থেকে। আচ্ছা। জাফর সাহেবের কামরায় জিন্নাত বেগম এবং জাফর সাহেবের খাবার দিয়ে বাকিরা ডাইনিংয়ে বসলো। একটা মুরগি এনেছে, ওটা জাফর সাহেবের জন্য রান্না হয়েছে কম তেল মশলায়। রুই মাছ এনেছে, তা রান্না হয়েছে যা রোশনি খায় না। আর কুমড়া, এই রুই মাছ রোমা শামাও কাটার জন্য খায় না। এছাড়া এই মাছটা সাইজেও ছোট ছিল, বড় মাছের কেজিও বেশি। দিল তো মাত্র 1000। জিনিসপত্রের যা দাম, 1000-এ কি সম্ভব? জাবির ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর মাছ পাসনি? না ভাইয়া, দুপুর টাইম নেই। দুই বোন কথা না বাড়িয়ে চুপচাপ প্লেট নিয়ে বসলো। এর মাঝে জানা হয়ে গেল রোশনিও মাছ খায় না কাটার জন্য। জাবির বলল, জিহাদ, বোলটা নিয়ে আয়। রোমা একটা লেবু কেটে আনো। জিহাদের মুখে হাসি, কারণ সে জানে ভাই এখন কি করবে। বড় মেলামাইনের বোলটা সামনে নিল। জাবির বেশি করে ভাত দিয়ে কুমড়া দিয়ে ভাত মাখিয়ে ফেলল। মাছ বেছে এক পাশে রাখলো, লেবু চিপে দিল ভাতে। সবাইকে লোকমা তুলে ভাত খাইয়ে দিতে থাকলো। গিলছে আর গল্প করছে। গতকাল দ্বিধাবোধ হলেও আজ রোশনির খারাপ লাগছে না স্বামীর হাতে খেতে। ননদ দেবরও খুব স্বাভাবিক, সবার মুখে তুলে দিচ্ছে, সাথে নিজেও এক লোকমা করে খাচ্ছে। রোমা শামা বান্ধবীদের গল্প জুড়ে দিয়েছে। জিহাদকে দেখে হেসেছে কোন বান্ধবী, জিহাদ কার পেছনে লেগেছে এইসব। মুগ্ধ হয়ে দেখছে রোশনি। হঠাৎ মনে হলো আমি রাজ্য খুঁজে বেড়াই, থিসিস টপিক, অথচ উদাহরণ আমার নিজের মানুষটাই। মাই কমন ম্যান, দ্য লাইফ অফ এ কমন ম্যান। এর সিগনিফিক্যান্ট ক্যারেক্টার হবে জাবির, আশরাফ। প্রতিটি সাধারণ মানুষের ঘরে গল্প। এরাই হিরো, এরা অভাবকে আনন্দে পরিণত করতে জানে, পরিবেশে খাপ খাওয়াতে জানে। রোশনির মনে হলো জীবনসঙ্গী হিসেবে চমৎকার একজনকে পেয়েছে, যে জানে কি করে পরিবারের মানুষদের ভালোবাসতে হয়, আগলে রাখতে হয়। বাড়িতে শ্বশুর ঘুমাচ্ছে এবং বাকিরা সবাই যার যার কাজে ব্যস্ত। রোমা শামা পড়ছে, কেউ একজন এসেছে। রোশনি রুম থেকে বের হয়ে ডাইনিং এ আসতেই দেখলো সাবরিনা দরজা খুলছে। তার স্বামী অপু এসেছে। রোশনিকে দেখে সালাম দিল। রোশনি নিজের রুমে চলে গেল। মিনিট 20 পর দুই ননদ বই খাতা নিয়ে তার রুমে চলে এলো। প্রশ্ন করেনি রোশনি, তবে রোমার মুখ দেখে চিন্তিত। শামা রোমাকে বকা দিচ্ছে বিড়বিড় করে। পাশে এসে রোশনি প্রশ্ন করলো, কোনো সমস্যা? আমাকে কি বলা যাবে? দু বোন একে অন্যের দিকে তাকালো। শামা বলল, ভাবি, আপনি তো এখন আমাদের ঘরের মানুষ, আপনাকে বলতে পারি, তবে ভাইয়াকে বলবেন না, দুশ্চিন্তা করবে। কি? শামা পুরোটা খুলে বলল রোমাকে। অপু কিভাবে বিরক্ত করে তা ঠিকই বলে। জাবির অপুকে এই বাসায় আসতে বারণ করার কথা। কিছুক্ষণ আগে শামা ওয়াশরুমে গিয়েছিল, তখন অপু রোমার গাল টেনে দিয়েছে, পিঠে হাত দিয়েছে। সব শুনে রোশনি বোন দুটোকে নিয়ে ওদের রুমে চলে গেল। রোমাকে পড়ার টেবিলে বসিয়ে নিজে বারান্দায় গিয়ে দাঁড়ালো। শামাকে পাঠালো ওয়াশরুমে। অপু তখন ডাইনিং এ আনাগোনা করছে। ও কি দিল ওদের রুমে। রোমাকে একা কামরায় দেখে পাশে বসে ওর হাত ধরে বলল, এত মোলায়েম কেন তোমার হাত দুটো রোমা? এই হাতগুলো চুড়ি ছাড়া মানায় না। নাও, চুড়িগুলো তোমার জন্য এনেছি। রোমা থরথর করে কাঁপছে। রোমার গাল টেনে দিল। রেগে রোমা হাত সরিয়ে কিছু বলবে এর আগেই থামিয়ে ঠোঁটে হাত দিল। ওনা ধরে বলল, ওড়না না পরলে শালিকা তোমাকে আরো সুন্দর লাগবে। মাঝে মাঝে তো ওড়না ছাড়াও থাকতে পারো। ছোট মানুষ, এত বড় ওড়না পরার কি দরকার? তোমার আপাতত পড়ে না। রোশনি বারান্দা ছেড়ে রুমে আসলো। অপুর সামনে নিজের হাত এগিয়ে দিয়ে বলল, আমার হাতটা ধরে দেখো তো আপু, রোমারটার মতো নাকি এর চেয়ে নরম? আমাকেও চুড়ি দাও। শামা বের হলো ওয়াশরুম থেকে। অপু থতমত খেয়ে বলল, না মানে ভাবি, আপনি এখানে কি বলছেন এসব? ধরো। আমি তো এমনি ওর জন্য চুড়ি। আরে হাতটা ধরো। অপু পিছিয়ে গিয়েছে। রোশনির সামনে আগাচ্ছে। আগাতে আগাতে ডাইনিং এ চলে এলো।
রোশনি চিৎকার দিয়ে বলল। হারামজাদা, ধর আমার হাত। চিৎকার শুনে সবাই বেরিয়ে এলো। মিনিট 5 আগে বাসায় যে জিহাদ এসেছে কেউ টের পায়নি। সাবরিনা স্বামীর সাথে রোশনির এই ব্যবহার দেখে বলল, কোন সাহসে আমার স্বামীকে তোমার হাত ধরতে বলছো? দুশ্চরিত্রা! আগেই বলেছিল অপু, তুমি মেয়ে হিসেবে ভালো হবে না, ছেলে চড়িয়ে বেড়াও। আমি পাত্তা দিই নাই, যার বউ সে বুঝবে। আমার দেখছো, বলেছিলাম না তোমাকে? অপু প্রশ্রয় পেয়ে বলল। কেছো, আগেই বলেছিলাম সমস্যা আছে। জিহাদ ঘটনার কিছুই বুঝতে পারছে না। জাফর সাহেব এবং জিন্নাত বেগমও ছুটে এলেন। জিহাদ রোশনিকে প্রশ্ন ছুড়ল। ভাবি কি হয়েছে? এসব বলছেন কেন অপু ভাইকে? অপেক্ষা করো। রোশনি এবার পা থেকে জুতা জোড়া খুলে বলল, তোর বচ্চা, তোকে বলছি আমার হাত ধর, যেভাবে তুই রোমার হাত ধরছিলি, রোমাকে চুড়ি পরাচ্ছিলি। সাবিনা আঙ্গুল তুলে রোশনিকে শাসাতে এলো। এই খবরদার, আমার স্বামীকে এসব বলবি না। সাবরিনার চুলের মুঠি ধরে দিল কষে এক চড়। রেগে বলল, বজ, তোর জন্য এই জানোয়ার এত সাহস পাইছে। তোর মতো মেয়ে না কারো ঘরণী হওয়ার যোগ্য, না কারো বোন। সর, আজ তোর জামাই বাঁচবে আমার হাত থেকে, নতুবা মরবে। অপু চিৎকার দিয়ে তেড়ে রোশনির হাত ধরতে আসতেই শোকেজের উপর থেকে ফুলদানিটা নিয়ে অতর্কিত মাথায় আঘাত করলো অপুর। কেঁপে উঠল পুরো ডাইনিং এরিয়া। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সকলে। রক্ত গলগল করে পড়ছে। রোশনি যেন হুঁশে নেই। জিহান ঘটনার আজ বুঝতে পেরে অপুর নাক বরাবর এক ঘুষি দিল। রোজিনা ছুটে এলো অপুকে ধরতে। মাকে সরিয়ে চিৎকার দিয়ে উঠল জিহাদ। সত্যি বলছি আম্মা, ওকে আমি মেরেই ফেলবো। আগে আমার বোনের দিকে নজর দিয়েছে, আসছে কেন এই বাসায়? রুমা কাঁদছে হিচকি তুলে। কাঁদতে কাঁদতে বলছে, ভাইয়া আমার পিঠে হাত দিয়েছে বেয়াদবটা। আরো কয়েকটা ঘুষি দিয়ে জিহাদ ছুটে এসে বোনকে ধরল। বোকাশোকা বোনটা তার। অপু পাল্টা বলল, মিথ্যে বলছে এই নষ্ট মেয়ে। ও নিজেই আমাকে ওর রুমে ডেকেছে। সাবরিনা, বিশ্বাস করো, তোমার বোন মৃত্যুক। রোশনির মেজাজ আরো চটে গেল। সাবরিনা স্বামীকে ধরতে গেলে রোশনি টেনে একপাশে ফেলে দেয়। রোশনি অগ্নিমূর্তি ধারণ করে বলল, বাচ্চা মেয়েটাকে দেখলে তোর লালসা জাগে? জাগাচ্ছি তোর লালসা। আর এই সাবরিনা, তোর কি আমাকে তোর মায়ের পেটের বোনগুলা মনে হয় যে এক একজন দয়ার সাগর? তুই সবার সাথে যা ইচ্ছে তাই আচরণ করবি আর সবাই মাফ করে দেবে? তোর ব্যবস্থা পরে করছি। অপু গলার জোর বাড়িয়ে পুনরায় চেঁচিয়ে বলল, তোর জেদ আমি কমিয়ে দেব হারামজাদি। নিয়ন্ত্রণ হারিয়ে রোশনি খুব জোরে ডান পা দিয়ে লাথি মারল অপুর নিম্নাঙ্গে। অপুর গগন বিদারী চিৎকারে আর্তনাদে দেয়াল কাঁপছে। বাড়ির বউয়ের এই রূপ দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সবাই। জিহাদ রোমা শামাকে আগলে নিল। থেমে যায়নি রোশনি। অপুর চুল ধরে ওয়ালের সাথে জোরে কয়েকবার বাড়ি দেওয়ার পর হাত জোর করে বলল, ভাবি, মাফ করে দেন, আর আসবো না এ বাড়িতে। কোনোদিন রোমাকে এসব বলবো না, চুবো না ওকে আর। এবারের মতো মাফ করে দেন। কেউ থামাতে আসছে না। সাবরিনা বারবার ছুটে আসতে চাইলে রোশনির হুঙ্কারে পিছিয়ে যাচ্ছে। এই যেন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না বাড়ির লোকজন। রোজিনা বেগম মেঝেতে বসে আছেন। জাফর সাহেব এবং জিন্নাত বেগম চেয়ারে বসে পড়লেন। কি শুনছেন তারা? কাকে মেয়ের জামাই বানিয়েছে? ওনাদের শরীর কাজ করছে না। রোশনি পুনরায় চিৎকার দিয়ে বলল, ওরে আমি এত সহজে ছাড়বো ভেবেছিস? এই জিহাদ, ওরে দেখো আমি আসছি। বেশি লাফালে জায়গা মতো আরো জোরে লাথি দিবে। রুম থেকে নিজের ফোনটা এনে রিসিভ করে বলল, ওপরে এসো। বাসার দরজা খুলে দিতেই সবাই তাকিয়ে আছে। দুজন ফর্মাল ড্রেস পরা ছেলে ঢুকলো। রোশনির দিকে তাকাতেই বলল, নিয়ে যাও, কালকে ফর্মালিটিস পূরণ করতে আসবো। ভিকটিম আমার ননদ। অপুকে ধরতে গেলেই প্রশ্ন করে, কে আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? সাবরিনা, আমাকে বাঁচাও। সাবরিনা আগাতে গেলে রোশনি চিৎকার দিয়ে বলল, এক পা আগালে ওর সাথে তোরেও থানায় পাঠাবো আমি। ঠ্যাং ভেঙে লুলা করে দিব। শরীর একটা বানাইছিস বাপ ভাইয়ের পরিশ্রমের টাকায়, অথচ ঘটে বুদ্ধি নাই। বোনটা মাসের পর মাস তোর পটেনশিয়াল রেপিস্ট জামাই দ্বারা মানসিক অত্যাচারের শিকার হচ্ছে, সেদিকে খেয়াল নাই। আজকে তো শুধু মেয়েটার গায়ে ওড়নায় হাত দিয়েছে। ছি!
ভয় পেয়ে গেল সবাই। রোশনি পেছন থেকে ছেলে দুটোর মধ্যে সিনিয়র জনকে ডাকলো। ভাইয়া, হুম। বাবা মাকে বলবে না কিছু, আমার শ্বশুরবাড়ির মান সম্মান থাকবে না, বড় বাবাও যেন জানতে না পারে। হাসলো রাহাত, চোখের পলক ঝাপটে বলল। তুই নিশ্চিন্তে থাক, সামলে নিব আমি। ওরা বেরিয়ে যেতেই বেসিনে গিয়ে ভালো করে হাত ধুয়ে নিজের রুমে চলে এলো। ডাইনিং রুমে থমথমে অবস্থা। তখনই দরজা দিয়ে চাবি ঢুকছে। বাসার লন্ড ভন্ড অবস্থা। মা মেঝেতে, বাবা দাদি চেয়ারে বসে মাথায় হাত দিয়ে রেখেছে। থমথমে চেহারা, এলোমেলো অবস্থা দেখে প্রশ্ন করলো। কি ব্যাপার? কি হয়েছে? ভাইকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল রোমা। ছুটে এসে দু বোন ভাইকে জড়িয়ে ধরল। অন্তরাত্মা কেঁপে উঠল জাবিরের। কোনো দুঃসংবাদ না তো? জিহাদকে প্রশ্ন করলো। জিহাদ, কি হয়েছে? জিহাদের গলা কাঁপছে, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। তখনই রুম থেকে বেরিয়ে এলো রোশনি। টেবিলের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে চেয়ারে বসে পান করলো। জাবিরের দিকে তাকিয়ে বলল। আপনার সাথে দেখা হয়নি নিচে কারো? না, আমি তো বাড়িওয়ালার বাসা থেকে আসলাম। আপনার বোন জামাই অপুর মাথা ফাটিয়ে ওকে জেলে পাঠিয়েছি আমি। আশ্চর্য হলো জাবির। চোখ কপালে ওঠার অভিপ্রায়। মাথা ফাটালো মানে? আর অপুকে কোথায় পেল? মানে কেন ফাটালে? অপু এই বাড়িতে কেন এসেছে? শুনলাম আপনি নিষেধ করেছিলেন আসতে, তাই আপনি থাকা অবস্থায় আসতো না। আজ আপনি নেই ভেবে আপনার মা বোন ফোন দিয়ে ডেকে এনেছে। জিহাদ ও বাসায় ছিল না। সুযোগের সদ্য ব্যবহার করে রোমার হাত ধরেছে, গাল ধরেছে, পিঠ ঠোঁট ওড়না ধরেছে। আরও বলতে হবে? মানে অপু একটা পটেনশিয়াল রেপিস্ট। সোজা সাপটা কথা। আমার সহ্য হলো না এসব দেখে, রাগ সামলাতে পারিনি। মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল, তাই অপুর মাথা ফাটিয়ে দিয়েছি। কয়েকটা ঘুষি জিহাদও মেরেছে নাকে, সাথে নিম্নাঙ্গে জোরে লাথি মেরেছে। হয়তো এই জন্মে আর বাপ হতে পারবে না। আপনার অনুপস্থিতিতে আমি ভাবি হয়ে করে দিলাম। আপনার কোনো আপত্তি আছে? মাথাটা ভন ভন করে উঠল জাবিরের। দু বোনকে শক্ত করে ধরলো। ভাই হিসেবে ব্যর্থ। নিরাপত্তা দিতে পারলো না বোনদের। সাবিনা চেঁচিয়ে রোশনিকে বলল। তোর জন্য যদি আমি স্বামীহারা হই, আমিও তোকে স্বামীহারা করব। এক সেকেন্ডও না দাঁড়িয়ে রোশনি বাতাসের গতিতে আরো জোরে কষিয়ে চড় দিল সাবিনাকে। জাবির স্তব্ধ, কথা বলতে ভুলে গিয়েছে। চিৎকার করে উঠল রোশনি। তার আগে আমি তোকে খুন করব আমার স্বামীর দিকে আঙুল উঠালে। পালিয়ে বিয়ে করেছিস এক দুশ্চরিত্রকে, আবার বলছিস স্বামী হারা করবি আমাকে? ওরে অধম, আমার স্বামী তোর ভাই। তোদের জন্য রক্ত পানি করে দিন রাত খাটে। নির্লজ্জ নেমো খরাম, তোর কপালে এমন দুশ্চরিত্র জুটবে না তো? কি ভদ্র জুটবে? হ্যাঁ, আজ তো আমার শাশুড়িকে দেখেও আমার লজ্জা লাগছে। শাশুড়ি আম্মা বড় মেয়ের জামাই যদি ছোট মেয়ের ইজ্জত হরণ করতো, আপনার কেমন লাগতো? সমাজে মুখ দেখাতে পারতেন? কালকে সকালে খবরে পত্রিকায় শিরোনাম হতো, ভগ্নিপতি দ্বারা কিশোরী ধর্ষিত। শুনতে খুব ভালো লাগে এমন খবর। যত্ন করে তো টেবিলে বসে মেয়ের জামাইকে খাওয়াছিলেন। আসছি পর্যন্ত এত যত্ন তো ছেলেদেরও করতে দেখলাম না। জিহান ভাইয়ের কাছে এসে কয়েক বাক্যে বাড়ির পরিস্থিতি জানাতেই মায়ের দিকে এই প্রথম ভস্ম দৃষ্টিতে তাকালো জাবির। তাচ্ছিল্য নিয়ে বলল। তুমি মা হিসেবে ব্যর্থ, ভুল বললাম, অযোগ্য। তুমি সাবরিনা এবং অপুর মা হয়েই থাকো। কখনো আমার দু বোনকে মেয়ে বলে দাবি করো না। জাবির রুমে বসে আছে ভাই বোনদের নিয়ে। জিহাদ রোশনির দিকে তাকিয়ে বলল। ভাবি, আপনাকে ধন্যবাদ দিব না, কারণ আমরা আপনার ওই ভাই বোন। কিন্তু আজ আপনি যা করলেন, আমরা ভাইয়েরাও তা করতে পারিনি। জাবির নিস্তব্ধ হয়ে আছে। মাকে কথা দুটো বলার পর আরেকটি শব্দও মুখ থেকে বের করেনি। চোখ দুটো রক্তিম। দু বোন উঠে যেতে চাইলে ওদের ছেড়ে দিল। দুজনই হালকা নাস্তা এনে ভাইয়ের সামনে রাখলো। বোন দুটোর দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে বোন দুটোকে কিভাবে আগলে রাখবে এই পৃথিবীর মানুষের কুনজর থেকে। দুটোকে কাছে টেনে বলল। তোমাদের আমার উপর অনেক রাগ। ভাইয়ের কথা শুনে দুজনই হাউমাউ করে কাঁদছে আর মাথা নাড়ছে। রোমা ফোপাতে ফোপাতে বলল। আমাদের জন্য আপনি অনেক কিছু সহ্য করেন ভাইয়া, আমরা আসলেই বোঝা। আজ বাড়িতে এমন ঘটনা হতো না আমরা না থাকলে। রোশনি ধমকে বলল। এসব কথা বলবে না, তোমরা জানো না তোমাদের ভাইয়া তোমাদের কত ভালোবাসে।
প্রতিবাদ করতে শেখো। ভাইয়া বাবা সবসময় পাশে থাকবে না। যদি প্রতিবাদ করতে ভয় লাগে এসে ভাইয়াকে জানাবে। আজকে যদি আমাকেও না বলতে এই ঘটনা এভাবে কতদিন চলতো? পরে বড় ধরনের ক্ষতি হলে দায়ভার কি তোমাদের হতো না? অবশ্যই হতো, কারণ জানাওনি কাউকে। এই বয়সে অনেক কিছু হবে, যাবে। পরিবারের সাথে শেয়ার করবে, বড়দের কথা শুনবে, মনে থাকবে। জিহাদ জাবির রোশনিকে দেখছে। জিহাদ হেসে বলল, ভাবি, আমার খুব আফসোস হতো মায়ের মতো বড় বোন নেই কেন। অবশ্য থাকবে কি করে, আমাদের মা যেমন বড় বোনটাও তেমন। আপনাকে পেয়ে সে আফসোস গুছে গেছে। বয়সে আপনি ছোট হলেও শেখার অনেক কিছু আছে। কি খানিকটা হাসলো রোশনি। জাবিরকে চিন্তিত দেখে ভাই বোনদের ইশারা দিয়ে দেখালো। জাবিরের ভাবনায় অন্য চিন্তা। চাইলেও সাবরিনাকে বাড়ি থেকে বের করতে পারবে না, কারণ যত যাই হোক বোন। কিন্তু সে বোন আজ ভাইকে মারার হুমকি দিতেও বুক কাঁপল না। দুশ্চরিত্র স্বামী তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে ভাইকে মেরে ভাবিকে বিধবা বানাতে স্পষ্ট জানালো। আজ ভেতর থেকে শ্বাস বের হচ্ছে না, হাহাকার করছে। রোজিনা নিজের ঘরে খিল দিয়েছে। অনেক কষ্টে সবাই বুঝিয়ে জাফর সাহেবকে খাইয়ে ঘুমের ওষুধ দিয়েছে। কারো খাবারে রুচি নেই। জাবির দাঁড়িয়ে বলল, রোমা শামা, আজ ভাবির কাছে থাকো, আমি আর জিহাদ ড্রয়িংয়ে আছি। বের হয়ে যাবে তখনই রোশনি বলল, আমার থিসিসের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের মাঝে ফ্রান্স কাফকার মেটামরফোসিস এর পয়েন্ট দিতে হবে। আজ আমার আপনাকে সেই ইনসেক্টরস মনে হচ্ছে যেখানে কাফকা দেখেছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন দৈবাত উপায়ে বোকায় রূপান্তরিত হয়, সে তখন পরিবারের নিকট বোঝা হয়ে যায়। যতদিন পরিবারের জন্য করেছে ততদিন সবাই তাকে মাথায় তুলে রেখেছে। যখনই তার আয়ের পথ বন্ধ হলো, পরিবারের লোকজন অকৃতজ্ঞতার চরম পরিচয় দিয়েছিল। ব্যাপারটা আপাত দৃষ্টিতে অদ্ভুত হলেও শতভাগ বাস্তব। টাকার প্রয়োজনে মা ও সন্তান চেনে না। শ্যামা প্রশ্ন করল, মেটামরফোসিস কি ভাবি? মেটামরফোসিস মানে রূপান্তর। দ্য মেটামরফোসিস নামে একটি বই আছে, যা ফ্রান্স কাফকা নামে বিখ্যাত একজন লেখকের। গল্পের প্রধান চরিত্র গ্রেগর সামসা, একজন সেলসম্যান। সারাদিন গাধার খাটুনি খেটে বাসায় ফেরে। একদিন সকালে ক্লান্ত শরীর নিয়ে ঘুম থেকে উঠে দেখে সে বিশাল আকৃতির এক পোকাতে রূপান্তর হয়েছে। দেখতে অনেকটা তেলাপোকার মতো, বহুল পা বিশিষ্ট। রূপান্তরের এই প্রক্রিয়াটি হলো মেটামরফোসিস। গ্রেগর পোকা হওয়ার পর সে আর কাজে যেতে পারে না। এতদিন তার বাবা মা ভাই বোন সবাই তার উপর নির্ভরশীল ছিল, কোনো কাজ করতো না। এরপর সবাই উপার্জন শুরু করলো এবং ঘটনার বিপরীতে গ্রেগর এখন সবার উপর নির্ভরশীল। পোকা হওয়াতে তার কাজ বন্ধ হয়ে গেল। তাকে তখন সাহায্য করতো শুধু তার বোন, খাবার দিয়ে চলে যেত। গ্রেগর সামসাকে ভয় পেত অনেকে, ঝঞ্ঝাট মনে করত পরিবারের সদস্যরা তাকে। গ্রেগর সামসার শেষ পরিণতি কি হয়েছিল জানো? রোমা শুকনো ঢোক গিলল। জিহাদ প্রশ্ন করল, কিভাবে? তার বাবা তাকে আপেল ছুঁড়ে মেরেছিল, আহত হয়েছিল। পরিবার তাকে বারবার বুঝিয়েছে সে অক্ষম এবং একসময় সে নিজের অসহায়তার কথা ভাবতে ভাবতে অনাহারে মারা যায়। তার পরিবার হাত ছেড়ে বাঁচে। এখানে শিক্ষণীয় বিষয় কি জানো? মানুষ বাস্তবে হয়তো পোকা হয় না, তবে একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন মানুষের জন্য নির্দ্বিধায় করেই যায়, মুখ বুঝে সব অন্যায় সহ্য করে, হঠাৎ কখনো সে বিপদে পড়লে তার পাশে কেউ থাকে না, যেমনটা অবহেলা করেছিল গ্রেগর সামসাকে তার পরিবারের লোকজন। এখন তোমাদের ভাইয়া হচ্ছে গ্রেগর সামসা, তোমরা হচ্ছ ওর বোন, যে তাকে সাহায্য করতে চেয়েছে, খাবার দিয়েছে, বিপদে পাশে থাকার চেষ্টা করছো তোমরা। আর প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়া মানুষগুলো তোমাদের মা আর সাবরিনা। দেখলে না কিভাবে আমাকে হুমকি দিল, তোমাদের ভাইকে মেরে আমাকে স্বামীহারা করবে। যাদের জন্য মানুষ সারা জীবন কষ্ট করে
তারাই সবচেয়ে বেশি আঘাত করে। আমি পারি না এত কিছু সহ্য করে চলতে। বিপদ দেখলে আমার হাত এবং মুখ দুটোই চলে, বুঝলে? বাকি সিদ্ধান্ত তোমাদের। ভাইকে সময় থাকতে বোঝাও এবং এবং নিজেরাও নিজেদের সাবধান করো। মাইন্ড ইট। ইয়োর লাইফ, ইয়োর ডিসিশন, হোয়াট এভার হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ হার্মফুল টু ইউ, বাট when need to protest, won't be careless about your safety. Try to protect yourself. Remember, Allah always support you when you support yourself. হাদিসে আছে, ইন্নামা আল আমালু বিন নিয়াহ। প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভরশীল। তোমার উদ্দেশ্য নিয়ত সৎ হলে মহান রব তোমাকে সাহায্য করবেন। স্তব্ধ হয়ে শুনছে সবাই। এই প্রথম মনে হলো কেউ আজ জীবনের মানেটা বুঝিয়ে দিল। জাবি রোশনের দিকে তাকিয়েছিল কিছু সময়, নিঃশব্দে বেরিয়ে গেল। সোফায় বসে কপালে হাত রেখে চোখ বুজে আছে। এভাবেই ঘুমিয়ে পড়ে দুশ্চিন্তা নিয়ে। রুমা শামাকে ঘুম পাড়িয়ে রোশনি মাঝরাতে রুম থেকে বের হয়ে এক পাশে দাঁড়িয়ে নীরবে দেখে কিভাবে মানুষটা মানসিকভাবে ভেঙে পড়েছে। কি চলছে ভেতরে? বাইরে এতটা শান্ত হয়ে আছে কেন? এই ধরনের মানুষগুলোই একসময় মানসিক অশান্তিতে থেকে জীবন থেকে হারিয়ে যায়। এরা শুধু দিতে জানে, নিতে নয়। নিজের পরিবারে সবসময় সুখ দেখে এসেছে রোশনি। তার জীবনের নতুন পরিবর্তন হলো এই শ্বশুরবাড়ি এবং স্বামী। নতুন সংগ্রাম। দেখা যাক কতটুকু লড়াই করে টিকতে পারে। হারতে রোশনি শিখেনি। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মনে মনে নিয়ে আসে, কার্যকর করার অপেক্ষা। পুরো থিসিস পেপার স্যারের সামনে রেখেছে। স্যার পাতা উল্টে দেখছেন হার্ড কপিটা। সব ঠিক থাকলে জার্নালে পাবলিশ করবে। পাতা উল্টাতে উল্টাতে স্যার বলল, রোশনি, জি স্যার। যার সাথে মেইলে কথা বলছো তার নাম কি? স্যার নাম তো জানাইনি, একবার জিজ্ঞেস করেছিলাম, এড়িয়ে গিয়েছে। আচ্ছা, তাকে ইনফর্ম করো যে মুস্তাফিজ স্যার তার সাথে দেখা করতে চাই। যদি সম্ভব হয় গ্রুপ মেম্বারদের নিয়ে যেন আসে। জি স্যার। অফিসের নিচে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। ক্যাম্পাস থেকে সরাসরি এখানে এসেছে। গত এক সপ্তাহ হলো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ফিরে এসেছে। আসার কারণ, বাবা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কাজে ঢাকার বাইরে গিয়েছে। বাসায় মা এবং দাদি একা। ঠিক সময়ে গিয়ে থানায় কমপ্লেইন লিখিয়ে এসেছে। যা যা ব্যবস্থা নেওয়ার রাহাত নিচ্ছে। প্রথম দিকে জাফর সাহেব রোমা রোশনি নিরাপত্তার জন্য কেস করতে দিতে রাজি হননি, কারণ বেশিরভাগ সময় ভুক্তভোগী মেয়েরা হয় এসব ক্ষেত্রে। পরে জাবিরের সম্মতি দেখে বারণ করেননি। এছাড়া রাহাত এবং শাকিল দুজনে সাহস দিয়েছে এই ব্যাপারে। ও বাড়ির সব খবর রোমা শামা নতুবা জিহাদ ফোন দিয়ে দেয়। জাবিরের সাথে কথা হয় খুব কম, মন মরা থাকে বেশিরভাগ সময়। আজ ক্যাম্পাস থেকে ফেরার পথে একজোড়া কপতি দেখে স্বামীর কথা মনে পড়ল, তাই অফিসের নিচে এসে দাঁড়িয়ে আছে। ফোন করেছে, ধরছে না। মেসেজ দিয়ে রেখেছে, ঘড়ি ধরে 8 ঘন্টা অপেক্ষা করবে, এরপর চলে যাবে। পথে পথে ঘুরবে উদ্দেশ্যহীন ভাবে। মন ভালো করার জন্য এখন একজন সঙ্গী প্রয়োজন। হালাল সঙ্গী যদি সঙ্গ দিতে চায় তবে সে খুশি, আর না দিতে চাইলেও সমস্যা নেই। একাকিত্বকে সঙ্গী করবে আজ। ঢাকার রাস্তায় একা ঘোরা কোনো ব্যাপার না, নতুন অনেক অভিজ্ঞতা হয়। ঠিক 25 মিনিটের মাথায় জাবির নিচে নেমে এলো। রোশনি এভাবে আসবে আশা করেনি। মেসেজ দেখে মিটিং শেষ করেই বেরিয়ে এলো। জাবিরকে দেখে সিমেন্টের বসার জায়গা থেকে উঠে দাঁড়ায়। শাড়িতে লেগে থাকা বালুগুলো হাত দিয়ে ছেড়ে নেয়। ইশারে একটা রিক্সা ডেকে এক পাশে সরে বসলো। জাবিরকে বসতে বলল, হাত ঘড়িতে সময় দেখলো। জাবি তারপর নিচ থেকে উঠেই বসলো। রিক্সাওয়ালা প্রশ্ন করলো, কোথাও যাবেন না আপা? জিগাতলা যান। রোশনি প্রথম প্রশ্ন করলো, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আর আপনি? রোশনির মুখের দিকে তাকালো। চেহারা স্বাভাবিক, কোনো প্রতিক্রিয়া নেই, সরাসরি জবাব, আলহামদুলিল্লাহ। রোশনির মনে হলো মন রাখতে এমন উত্তর দেয়া। পুনরায় জিজ্ঞেস করলো,
কেন এসেছি প্রশ্ন করবেন না? কেন? একসাথে লাঞ্চ করব তাই। অনেকদিন আপনার সাথে দেখা হয় না, ঠিকঠাক কথা হয় না, স্বামী লাগে না, ইনফ্যাক্ট আপনাকে প্রেমিকও লাগে না। মনে হয় যেন পাশের বাসার ভাড়াটিয়া। হঠাৎ বিপদে পড়েছে, রিকশায় লিফট দিচ্ছি। উদ্ভট সব কথা এই মেয়ের মুখ থেকে অনায়াসে বিনা সংকোচে বেরিয়ে আসে। জাবিরের নিশ্চুপতা দেখে বলল,